আচ্ছা, আজকে আমাদের পিরিয়ডিসিটি লেকচার 6। ওকে, আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমরা আয়নিক রেডিয়াই নিয়ে আলোচনা করছিলাম। সেখানে পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই ডিসকাস করেছি এবং সেখান থেকে বেশ কিছু প্রবলেম আমরা সলভ করেছি এবং সেখান থেকে আমরা অরাইড আয়ন কেন ফর্ম হয় সেটাও আমরা আলোচনা করেছি। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াইয়ের আর একটা টপিক, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। ভ্যান ডার ওয়ালস রেডিয়াই, ওকে। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস রেডিয়াইটা কাদের ক্ষেত্রে দেখা যায়? যারা, যেমন ধরো হিলিয়াম, হ্যাঁ, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে ইনার্ট গ্যাসেস, অল ইনার্ট গ্যাসেস, এদের ক্ষেত্রে যে রেডিয়াইটা বার করা হয় সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াই বার করা হয়। এদের আয়নিক রেডিয়াও হয় না, কোভ্যালেন্ট রেডিয়াও হয় না। কেন হয় না যদি কেউ বলতে পারবে? কেন ইনার্ট গ্যাস? হ্যাঁ, জোরে বলো। এরা কোনো বন্ড ফর্ম করে না, তাই তো? তাহলে এরা কোনো কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করে না। তাহলে কেমিক্যাল বন্ডিংয়ে পার্টিসিপেট করে না বা এদের মাথায় কোনো চার্জও নেই। তাহলে চার্জ বা কেমিক্যাল বন্ডিংয়ে যদি পার্টিসিপেট না করে তাহলে এদের ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ডিং বা আয়নিক বন্ডিং হওয়া সম্ভব নয়। তো এরা কি করে? এরা হচ্ছে, ধরো একটা হিলিয়াম, এটা যদি একটা হিলিয়াম এলিমেন্ট হয়, মাঝখানে প্লাস, এটা যদি একটা হিলিয়াম হয় এবং আর একটা হিলিয়াম যদি এখানে থাকে, তাহলে এদের মধ্যে দেখো কোনো আয়ন চার্জ তৈরি হচ্ছে না এবং এরা নিজেদের মধ্যে কোনো মানে বন্ডিং করে He2 এইভাবে এই রকম কোনো মলিকিউল তৈরি করতে পারে না। তাই এদের মধ্যে আদতে কোনো স্ট্রং ইন্টারাকশান নেই। যেটা আছে সেটা হচ্ছে এই রকম, এই যে দেখতে পাচ্ছ যে এই অ্যাটমটার সেন্টারে কি আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াস কি? পজিটিভ চার্জ। এই অ্যাটমটারও সেন্টারে পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে। আচ্ছা, এবারে চারিদিকে কি আছে? চারিদিকে আছে ইলেকট্রন ক্লাউড। এর চারিদিকে আছে ইলেকট্রন ক্লাউড। এবার নিউক্লিয়াস আর চারিদিকে ইলেকট্রন ক্লাউড, এর নিউক্লিয়াস, চারিদিকে ইলেকট্রন ক্লাউড। ইলেকট্রন ক্লাউডের চার্জ কি? নেগেটিভ। এবার কি হয়, এরা প্রথমে ধরো একটা সার্টেন ডিস্টেন্সে আছে। এই যে নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ, এ কী করে? এ তো নিজের ইলেকট্রনকে টানছেই নিজের দিকে, আবার এই ইলেকট্রন ক্লাউডকেও সে নিজের দিকে টানে। কে টানে? না, এই হিলিয়ামের নিউক্লিয়াস। হ্যাঁ, আবার দেখো এই যে নিউক্লিয়াসটা আছে, এই দ্বিতীয় হিলিয়ামের যে নিউক্লিয়াসটা তুমি দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসটা নিজের ইলেকট্রনকে তো টানছেই, আবার এই অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকেও নিজের দিকে টানছে। তার ফলে কি হবে? এই যে নিউক্লিয়াস অপর ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে টানছে, ফলে কি হবে? এই দুটো অ্যাটম কাছাকাছি আসবে। ধরো এরকম জায়গায় এলো। কেন এলো? কারণ এই নিউক্লিয়াসটা এই অপর অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করছে, এই নিউক্লিয়াসটা অপর অ্যাটমের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করছে। করলে কি হবে? তারা একে অপরের দিকে কাছাকাছি এলো। ধরো এরকম একটা সিচুয়েশনে এলো। এইবার যখন খুব কাছাকাছি এলো তখন কি করে?
তখন আবার একটা অপোজিং ফোর্স ক্রিয়েট করে। সেটা কি না, এই যে ইলেকট্রন ক্লাউডটা যখন তারা খুব কাছাকাছি চলে এলো, এবারে ইলেকট্রন ক্লাউড রিপালশন তৈরি করে। আবার যখন খুব কাছাকাছি চলে এলো তখন এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসও তো কাছাকাছি চলে এলো, এই নিউক্লিয়াস এরাও একে অপরকে রিপেল করে। তাহলে এগুলো হচ্ছে রিপালসিং ফোর্স বা রিপালশন, তাই তো? তাহলে এখানে হচ্ছে ইলেকট্রন রিপালশন, আবার হচ্ছে এখানে হচ্ছে প্রোটন বা নিউক্লিয়াস রিপালশন। তো এইটার জন্য এই রকম রিপালশন তৈরি হওয়ার জন্য এরা আর এগোতে পারে না, তার মানে আরও দুজনে আর কাছাকাছি আসতে পারে না। তাহলে এইরকম একটা অবস্থানে তারা দাঁড়িয়ে যায়। এবার দেখো এই অবস্থানে দেখো তারা ওভারল্যাপও করছে না, আবার একে অপরকে টাচও করছে না। এই রকম অবস্থায় এদের মধ্যে এই যে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে ইন্টারনিউক্লিয়াস সেপারেশন ডি হিলিয়াম, তাই তো? এইটা ডিস্টেন্সটা হচ্ছে ডি হিলিয়াম, তাদের মধ্যে ডিস্টেন্স। এবার যদি ডি বাই 2 করি, টোটাল ডিস্টেন্সের বাই 2 করি, তাহলে সেটা কোথা দিয়ে যাবে, কিরকম হবে? অর্ধেকটা এটা হবে না? তো এইটা যেটা হবে সেটা হচ্ছে d/2, এবং সেটাকেই বলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। সরি, ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে কোনো আয়নিক কম্পাউন্ডও তৈরি হচ্ছে না। আয়নিক কম্পাউন্ড যদি হতো তাহলে একে অপরকে তারা একদম টাচ করে থাকতো। আবার কোভ্যালেন্ট কম্পাউন্ডও তৈরি হচ্ছে না, তার মানে এখানে কোনো ওভারল্যাপও হচ্ছে না। তার মানে দুজনের মাঝামাঝি নয় অ্যাকচুয়ালি, মানে কোভ্যালেন্ট বন্ডিং হলে ওভারল্যাপ হতো, আয়নিক হলে স্ট্রং ইন্টারাক্ট করতো। এখানে কি হচ্ছে, তারা জাস্ট একটা উইক ফোর্স তার দ্বারা একে অপরে বাউন্ড হয়ে রয়েছে। তো এই যে অ্যাট্রাকশানটা, এই যে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশানটা বা ইন্টারাকশানটা, এই ইন্টারাকশানটা ভীষণ উইক, যার ফলে একে যদি একটু তাপ দেওয়া হয় তাহলে এটা ভেঙে যায়। তো এই জন্য এদের মধ্যে প্রত্যেকের এলিমেন্টের যেহেতু ইন্টারঅ্যাটমিক ইন্টারাকশানটা খুব দুর্বল, তাই জন্য এরা এই নর্মাল টেম্পারেচার, আমাদের যে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এই টেম্পারেচারে এরা গ্যাসিয়াস স্টেটে বিলং করে, ওই জন্য অল আর গ্যাসেস। তো এদের মধ্যে যে ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সটা হয়, এই ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সটাকে অর্ধেক করলে আমরা পাই ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। ক্লিয়ার হলো কিনা? ওকে, ঠিক আছে। তাহলে লিখে নাও। এবার এটা নট অনলি হিলিয়ামের ক্ষেত্রে হয়, আয়োডিন, যেমন যারা নন পোলার মলিকিউল, যেমন ধরো আয়োডিন, হ্যাঁ, Br2, এই ধরনের যারা মলিকিউল যারা নন পোলার, তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্যান ডার ওয়ালস রেডিয়াইয়ের মাধ্যমেই তারা বাউন্ড থাকে। ওই জন্য আয়োডিন হচ্ছে সলিড কিন্তু ভোলাটাইল। ভোলাটাইল মানে কি? উদ্বায়ী। তাহলে একে যদি খোলা বাতাসে রেখে দাও, আয়োডিন গ্যাস হয়ে উড়ে যাবে, ভেপার হয়ে উড়ে যাবে। কিন্তু যদি ওকে বদ্ধ পাত্রে রাখো, দেখবে আয়োডিনকে ওই জন্য বদ্ধ পাত্রে রাখতে হয়। আয়োডিন হচ্ছে বদ্ধ পাত্রে সলিড। আর যদি তুমি ওকে খোলা বাতাসে রেখে দাও, হ্যাঁ, তাহলে দেখবে ও উড়ে গেল সবই। কারণ এদের মধ্যে যে আয়োডিন ইন্টারাকশান, ধরো এটা একটা আয়োডিন, হ্যাঁ, মানে আয়োডিন তো ডায়াটমিক, এই একটা আয়োডিন আর একটা আয়োডিন ধরো মনে করো এটা, এদের মধ্যেকার ইন্টারাকশানটা খুব দুর্বল, ফলে আয়োডিন মলিকিউলগুলো সহজেই উড়ে যেতে চায়। ঠিক আছে? তো লেখো ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। লেখো when molecules having no intermolecular attraction in terms of chemical forces, ব্র্যাকেটের মধ্যে লেখো এক্সাম্পল। অডিও অফ করো, একজনের অডিও অন আছে।
chemical forces, terms of chemical forces, bracket example, the noble gases, comma saturated molecules, saturated molecules, saturated molecules, saturated molecules, saturated molecules, comma saturated molecules like CH4, CH4, I2, etc. etc. Right close, right close, কি বললেন? ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ করো, to form a solid, to form a solid, to form a solid, comma weak dispersion force operate, weak dispersion force, weak dispersion force, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব, হোয়াট ইজ ডিসপারশন ফোর্স, উইক ডিসপারশন ফোর্স অপারেট, dispersion force operate, full stop. The internuclear distances, the internuclear distances, the internuclear distances in such cases, the internuclear distances in such cases, in such cases in such cases in such cases are related to the van der Waals radii, related to the van der Waals radii. Okay. লিখেছ? প্যারা চেঞ্জ করো, হ্যাঁ স্যার। প্যারা চেঞ্জ করো, লেখো if two atoms are identical, 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 if two atoms are identical and only weak dispersion force exists, and only weak dispersion force exists between them, between them, between them, between them, the half of the internuclear distance, the half of the internuclear distance, the half of the internuclear distance,
half of the internuclear distance is termed as the van der Waals radii. Is termed as the van der Waals radii. Termed as the van der Waals radii. লিখেছো? হ্যাঁ স্যার। প্যারা চেঞ্জ করে লেখো। এক্সাম্পল in solid helium neon argon, in solid helium neon argon, the internuclear distances are helium neon argon, the internuclear distances are 360 picometer, comma 320 picometer, comma and 350 picometer respectively. Full stop. Hence the van der Waals radii, for helium, neon and argon are কত হবে বলো দেখি? এগুলো যদি ইন্টারনিউক্লিয়ার সেপারেশন হয় তাহলে ভ্যান ডার ওয়ালস রেডিয়াই কি হবে? এদের অর্ধেক। তাহলে হিলিয়াম কি হবে? 180। হ্যাঁ 180, তারপর হচ্ছে 160, তারপর হচ্ছে 1, আচ্ছা এটা হচ্ছে 380, সরি এটা 380, হ্যাঁ 350 না, এটা 380, তাহলে এটা হচ্ছে 190 এত পিকোমিটার রেসপেক্টিভলি। হয়েছে? দেখেছো? হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার আমাদের অ্যাটমিক রেডিয়ারের লাস্ট টপিক, সেটা হচ্ছে ব্র্যাক স্ল্যাটার রেডিয়াই। ব্র্যাক স্ল্যাটার রেডিয়াই এটা কি বলছে? এই যে বিজ্ঞানী স্ল্যাটার অ্যান্ড ব্র্যাক দুজন সায়েন্টিস্ট এরা এই তথ্যটা দিয়েছিল। সেটা হচ্ছে যে এরা কি করেছিল, এরা নাম্বার অফ হান্ড্রেডস অফ মানে অনেকগুলো কয়েকশো এলিমেন্ট নিয়েছিল, ঠিক আছে? কয়েকশো এলিমেন্ট নিয়েছিল যাদের অ্যাটমিক রেডিয়াই ধরো এক্স ওয়াই জেড এরকম পরপর ডট ডট ডট, হ্যাঁ তাদের প্রত্যেকের অ্যাটমিক রেডিয়াইগুলো এরকম। এবার বলছে এরকম এমন তারা এলিমেন্ট নিয়েছিল যাদের অ্যাটমিক রেডিয়াইয়ের পার্থক্যটা হচ্ছে মোটামুটি এরা যে অ্যাটমিক রেডিয়াই আছে তারা মোটামুটি অলমোস্ট তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ম্যাক্সিমাম 6 পিকোমিটার। মানে তাদের যে রেডিয়াইগুলো নেওয়া হয়েছিল সেগুলো যে ডিফারেন্স একটার সঙ্গে আরেকটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম 6 পিকোমিটার। মানে অলমোস্ট তারা কাছাকাছি অ্যাটমিক রেডিয়াই এরকমওয়ালা বেশ কিছু এলিমেন্টকে তারা চুজ করেছিল, ঠিক আছে? যাদের কি রেডিয়াইগুলো কাছাকাছি মানে ম্যাক্সিমাম ডিফারেন্সটা হচ্ছে 6 পিকোমিটার। এইবার এদের কি করেছে, এদের ধরো এলিমেন্টকে একে অপরের সঙ্গে কম্বাইন করিয়েছে। ধরো এখান থেকে একটা এলিমেন্ট নিল আর একটা এলিমেন্টকে কম্বাইন করিয়েছে। এবার এই কম্বিনেশনটা সেটা হয়েছে, দেখো বলছে যে কম্বিনেশনের ফলে যে এদের মধ্যে যে ইন্টার অ্যাটমিক একটা ডিস্টেন্স তো আছে, ধরো এই যে এটা একটা হলো আর একটা কোনো একটা এলিমেন্ট, তাদের মধ্যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সগুলো তো আছে।
এবার এখানে তারা চেক করেছে, চেক করে দেখছে যে তাদের তাদের যে অ্যাটমিক রেডিয়াইগুলো হয়েছিল, ধরো এদের যে বন্ডিংটা করেছে, তো বন্ডিংটা করে এদের যে করসপন্ডিং অ্যাটমিক রেডিয়াই, ধরো মনে করো এক্স আর এটার সঙ্গে এটা জুড়েছে, ধরো মনে করো এটার সঙ্গে এটা জুড়েছে, খেয়াল করে এইভাবে বলি যে এটার সঙ্গে এটা জুড়েছে। এবার এই যে জোড়টা, সেখানে তাদের একটা অ্যাটমিক রেডিয়াই হয়েছে, অ্যাটমিক ডিস্টেন্স, সরি একটা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স হয়েছে। এই ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের ফলে তাদের, ধরো ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা আমি একটু সহজ করে বলি ব্যাপারটাকে, ধরো এইভাবে না, আর একটু ভালোভাবে বলি ব্যাপারটা, ধরো এটা এরকম না। তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধরো তারা চুজ করেছে এরকম বেশ কিছু এলিমেন্ট, তাদের প্রত্যেকের রেডিয়াই হচ্ছে এক্স ওয়াই জেড এরকম ডট ডট ডট। এবার এদের মধ্যে বন্ড করানো হয়েছে, ধরো মনে করো এটা ধরো এ, এটা বি। এবার এদের মধ্যে ধরো আয়নিক বন্ড করা হয়েছে, তাহলে এইভাবে আয়নিক বন্ড হয়েছে। তাহলে আয়নিক বন্ড হলে ধরো মনে করো এটা এ প্লাস হয়েছে, এটা বি মাইনাস হয়েছে, তাই তো? তাহলে এই যদি আয়নিক বন্ড হয়, তাহলে এর একটা আয়নিক রেডিয়াই হয়েছে, ধরো মনে করো এখন ধরো মনে করো এটা ধরো মনে করো এম, এটা ধরো মনে করো এন। এটা কি? তার করসপন্ডিং ক্যাটায়নের রেডিয়াই অফ এ প্লাস, আর এটার ধরো মনে করো রেডিয়াই অফ বি মাইনাস। তাহলে এটা আয়নের রেডিয়াই। তো এদের যখন এরকমভাবে দেখা হলো, দেখো রেডিয়াই অফ এ মাইনাস এ প্লাস সেটা হচ্ছে এম, আর এটা হচ্ছে রেডিয়াই অফ বি মাইনাস সেটা হচ্ছে এন। এবার এদের অ্যাটমিক রেডিয়াই, করসপন্ডিং অ্যাটমিক রেডিয়াই কত ছিল? এ প্লাসের অ্যাটমিক রেডিয়াই মানে এ ফর্মে যখন আছে, যখন অ্যাটম ফর্মে রয়েছে, তার রেডিয়াই কত হয়েছিল? এক্স। আর বি মাইনাসের যখন বি ফর্মে ছিল, মানে অ্যাটম ফর্মে ছিল, তার রেডিয়াই কত হয়েছিল? জেড। বলছে এক্সপেরিমেন্ট করে দেখেছে যে এই যে এম এটা আর এক্স, এমটা কি এ প্লাসের রেডিয়াই আর এক্সটা কি এর রেডিয়াই, তো কোনটা বড় হবে কোনটা ছোট হবে? এক্স বড় হবে না এম বড় হবে? এক্স বড় হবে। তাহলে অ্যাটমিক রেডিয়াইটা বড় হবে দেন আয়নিক রেডিয়াই, তাই তো? তাহলে এটা এক্সটা বড় হবে। এই যেটা ক্লিয়ার কিনা সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, আবার দেখো যদি এন বলি আর ওদিকে জেড, তাহলে কে বড় হবে? এন। এন বড় হবে, কারণ এন হচ্ছে অ্যানায়ন, অ্যানায়নের সাইজ তার করসপন্ডিং এলিমেন্টের চেয়ে বড় হয়। তাহলে দেখো বলছে, এবার এক্সপেরিমেন্ট করে দেখেছে যে এই যে এম লেস দ্যান এক্স কতটা, বলছে যে মোটামুটি দেখা গেছে 85 পিকোমিটার কমে যায়। মানে এম প্লাস 85 এত পিকোমিটার যোগ করলে তবে এক্সের সঙ্গে সমান হয়। আর এটার ক্ষেত্রে কি বলছে? বলছে এটা 80 পিকোমিটার বড় হয়। তার মানে কি এন ইজ ইকুয়াল টু জেড প্লাস 85 পিকোমিটার। ঠিক লিখেছি? দেখো তো, একটু জাস্টিফাই করে দেখো তো। বুঝতে পারোনি কে বলো একটু? বুঝতে পেরেছো? মানে যখন বলছে এরকম সিরিজ অফ, আমি আরেকবার পুরোটা বলে নিচ্ছি, এরকম সিরিজ অফ এলিমেন্ট তারা চুজ করেছে যাদের অ্যাটমিক রেডিয়াইগুলো হচ্ছে উইদিন 6 পিকোমিটারের মধ্যে থাকছে। মানে ডিফারেন্সটা, মানে একটার সঙ্গে আরেকটার পার্থক্যটা 6 পিকোমিটার। ধরো মনে করো একজনের
110 পিকোমিটার, আরেকজনের 112 পিকোমিটার, আরেকজনের 109 পিকোমিটার, আরেকজনের 104 পিকোমিটার, সরি 4 নয়, 100 ধরো 8 পিকোমিটার। তাহলে দেখো এদের মধ্যে পার্থক্যগুলো সব 6 পিকোমিটারের মধ্যেই আছে, 6 পিকোমিটারের মধ্যেই আছে। তো এই রকম চুজ করেছে, করে নিয়ে এবার এদের আয়নে কনভার্ট করিয়েছে প্রত্যেকে। হ্যাঁ, যেটা যার যার যেরকম, যে ক্যাটায়ন তৈরি হয়েছে তাকে ক্যাটায়ন, যে অ্যানায়ন তৈরি হয় অ্যানায়ন। এবার ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যদি রিয়াক্ট করানো হয় তাহলে সেটা আয়নিক কম্পাউন্ড তৈরি হয়। এবার ক্যাটায়নের যে রেডিয়াস হচ্ছে সেটাকে এম বলছি, অ্যানায়নের যে রেডিয়াস সেটাকে এন বলছি। তো দেখা গিয়েছে এদের ক্ষেত্রে যে ওই এম হচ্ছে এক্সের থেকে ছোট হবে, এবং কতটা ছোট বলছে 85 পিকোমিটার ছোট হবে। আবার এনটা যেহেতু অ্যানায়ন, তাহলে অ্যানায়নটা অ্যাটমের থেকে বড় হবে, বলছে কতটা বড় হবে 85 পিকোমিটার বড় হবে। তো এইরকম একটা রেজাল্ট তারা পেয়েছে। তাহলে এই যে যে লজিক বা এই যে তাদের যে অবজারভেশন, এই অবজারভেশনের মাধ্যমে যে রেডিয়ার যে কনসেপ্টটা তারা পাচ্ছে, মোটামুটি একটা রিলেশন পাচ্ছে, সেটাকে বলছে ব্র্যাক স্ল্যাটার রেডিয়াই। তো এই ব্র্যাক স্ল্যাটার রেডিয়ার কনসেপ্টটাই এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু পরীক্ষায় 1-2 বার এসেছে। তাই জন্য ব্র্যাক স্ল্যাটার রেডিয়াই 2 নম্বরের রাইট নোটস অন ব্র্যাক স্ল্যাটার রেডিয়াই বা হোয়াট ইজ ব্র্যাক স্ল্যাটার রেডিয়াই। তো সে এই জিনিসটাকেই তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে, সেটা ওই জন্য তোমাদের পড়া, নাহলে এমনিতে এটার কোনো ইউটিলিটি তেমন নেই। তো লিখে নাও, লেখো ব্র্যাক প্রপোজড এ সেট অফ রেডিয়াই Bragg proposed a set of radii for elements whose sum gave the observed internuclear distances, whose sum gave the observed internuclear distances in few hundred crystals, comma both ionic as well as covalent, both ionic as well as covalent within 6 picometer, full stop. Slater gave an empirical rule that ionic radii of cations are about 85 picometer less, 85 picometer less and those of anions are and those of anions are 85 picometer more than that of corresponding atomic radii, than that of corresponding atomic radii. Than that of corresponding atomic radii. Full stop. These two proposals are combinedly called. These two proposals are combinedly called. These two proposals are combinedly called
ব্র্যাগ স্ল্যাটার রেডিয়াই, ব্র্যাগ স্ল্যাটার রেডিয়াই। ওকে, combinedly called Bragg Slater radii. আচ্ছা, 1 মিনিট। ওই ওকে মেসেজ দিয়েছি আমি যে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি এক বছরের স্টেটমেন্টটা এক বছরের স্টেটমেন্ট ফাইল করেছিল ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ব্র্যাগ স্ল্যাটার রেডিয়াই হয়ে গেল, মানে আমাদের অ্যাটমিক রেডিয়াই সম্বন্ধে যা ডিসকাশন ছিল আমাদের সেটা কমপ্লিট হয়ে গেল। ওকে, কার কোনো ডাউট আছে? বুঝতে পারোনি এমন কিছু? শুনতে পাচ্ছ? ওকে, এইবার আমাদের ডিসকাস হবে আমাদের রেডিয়াই মানে সাইজ হয়ে গেল। এরপর আমরা বেশ কিছু জিনিস পরপর টপিকগুলো ডিসকাস করব, যেমন আমাদের আছে আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি। এই যে জিনিসগুলো আমাদের ডিসকাস করতে হবে এবং এখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন আমরা এখান থেকে ফেস করব দেখবে, এবং এখান থেকে ডিটেল ডিসকাশন একটা আসবে, সেটা আমরা শুরু করছি। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। এটাকে এই বলা হয় আয়োনাইজেশন এনার্জিস বা আয়োনাইজেশন এনথালপি। হয়েছে? দেখেছো? আচ্ছা, আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন এনথালপি, এই সম্বন্ধে কারোর কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ আয়োনাইজেশন এনার্জি? বলতে পারবে? শুনতে পাচ্ছ? স্যার, একটা ইলেকট্রন ডিসচার্জ করার জন্য যত এনার্জি অ্যাবজর্ব করে সেটা। এবার এটাকে আরো একটু ভেঙে টেঙে বলতে হবে আর কি। করা যাবে? কে একজন একটু আগে বলছিল, বলো। গ্যাসিয়াস স্টেটে থাকা কোনো অ্যাটমের সবথেকে লোয়ার এনার্জির হচ্ছে কক্ষপথে ঘুরতে থাকা ইলেকট্রনকে, না, লোয়ার এনার্জি না, লোয়ার এনার্জি তাহলে তো সে একদম 1s অরবিটাল হয়ে গেল, সবথেকে বাইরের কক্ষে। হ্যাঁ, ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে সম্পূর্ণরূপে
বের করে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ এনার্জি লাগে সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। ওটাকে আয়নাইজেশন। সেম, একদমই ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, ধরো এটা একটা নিউক্লিয়াস, এবার এর চারিদিকে প্রচুর আমার অরবিট রয়েছে। এবার এর সবচেয়ে শেষ কক্ষ ধরো মনে করো এখানে একটা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, বা আমি এটাকে এইখানে দেখাচ্ছি, একটা সর্বশেষ কক্ষে এখানে একটা ইলেকট্রন রয়েছে। এবার এই যে অবস্থানটাই, এই অ্যাটমটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে গ্যাসিয়াস স্টেটে। ধরো এটা এ অ্যাটম, এটা একটা গ্যাসিয়াস স্টেটে আছে, অবশ্যই এটা গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে, সলিড স্টেট বা লিকুইড স্টেটে থাকলে হবে না। এই গ্যাসিয়াস স্টেটে থাকার পরে এবার একে কী করছি, আমি একটা এনার্জি দিচ্ছি অ্যাটমকে। দিলে কি হচ্ছে না, এই এনার্জিটা পুরো নিয়ে ওই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা জানি কি হয়, ইলেকট্রন নিলে এক্সাইট হয়। এক্সাইট মানে হায়ার এনার্জিতে চলে যায়। তো বলছে আমি এমন একটা এনার্জি দিলাম, সেটা কি কোথায় চলে গেল না, ইনফাইনাইটে চলে গেল ইলেকট্রনটা। তাহলে বলছে যে যে অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে দিতে হচ্ছে, সেই এনার্জিটাকে বলা হবে আয়োনাইজেশন এনার্জি। তার মানে পুরো সম্পূর্ণ জিনিসটা কি হলো, বলছে গ্যাসিয়াস স্টেটে কোনো একটা এলিমেন্টের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে তার ওই কক্ষ থেকে সম্পূর্ণরূপে বার করে দিতে, মানে ইনফাইনাইটে পাঠিয়ে দিতে যে পরিমাণ এনার্জি আমাকে সাপ্লাই করতে হবে, সেটাকেই বলা হবে আয়োনাইজেশন এনার্জি। তার মানে হচ্ছে কি, তার মানে আমরা যদি ইকুয়েশন, মানে এখান থেকে চলে গেল, মানে এটা হয়ে গেল এ প্লাস গ্যাসিয়াস। তার মানে আমাদের কি করতে হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে এ একটা অ্যাটম ছিল ইন গ্যাসিয়াস স্টেট। এবার কি হচ্ছে, এ সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বার করে দিচ্ছি, রিলিজ করে দিচ্ছি, দিয়ে কি তৈরি করছি, একদম এ প্লাস আয়ন তৈরি করছি। এবং এই আয়নটা তৈরি করতে গেলে আমাকে যে পরিমাণ এনার্জি দিতে হবে, সেটাকে বলা হবে আয়োনাইজেশন এনার্জি। এবং প্রথম ইলেকট্রন বার করছি যেহেতু, তাই জন্য এটাকে বলা হবে আয়োনাইজেশন এনার্জি 1। ওকে, তাহলে ডেফিনিশন কি হবে, ডেফিনিশন কি হবে, বলছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি energy required to remove one valence electron from an isolated মানে বিচ্ছিন্ন isolated neutral gaseous atom to make it unipositive gaseous ion. It is the amount of energy required to remove one valence electron from an isolated neutral gaseous atom to make it unipositive gaseous ion. তাই কোনো একটা নিউট্রাল আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম থেকে একটা ইলেকট্রন বের করে দিয়ে ইউনিপজিটিভ গ্যাসিয়াস আয়ন তৈরি করতে যে পরিমাণ এনার্জি সাপ্লাই করতে হবে, সেটাই হচ্ছে তার আয়োনাইজেশন এনার্জি। ক্লিয়ার? কারোর কোনো ডাউট থাকলে বলো। এবার এটা হচ্ছে প্রথম ফার্স্ট ডেফিনিশন। এবার এই যে এ প্লাসটা তৈরি হলো, হ্যাঁ, এ প্লাসটা তৈরি হলো, এই এ প্লাস থেকে আবার যদি আবার একটা ইলেকট্রন আমি বার করে দিই,
এ প্লাস থেকে আবার একটা ইলেকট্রন বার করে দিই, তাহলে কি তৈরি হবে? A2 প্লাস। তাহলে এটা কি হয়ে গেল? ইউনিপজিটিভ আয়ন থেকে আমি ডাইপজিটিভ আয়ন তৈরি করলাম। তাহলে এখানে আমাকে কি দিতে হবে? আয়োনাইজেশন এনার্জি আবার দিতে হবে, কিন্তু এই আয়োনাইজেশন এনার্জি আগের আয়োনাইজেশন এনার্জির থেকে আলাদা হবে, এবং সেটা কি বলবো আমরা? সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, IE2। ক্লিয়ার? এটাও গ্যাসিয়াস, এটাও গ্যাসিয়াস। আবার যদি A2 প্লাস থেকে আবার একটা ইলেকট্রন বার করে দিই, সেটাকে বলছি IE3 লাগবে, তাহলে আমার A3 প্লাস তৈরি হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে তাহলে দেখো, তাহলে মোর দ্যান ওয়ান আমি ইলেকট্রন বার করতে পারি সাকসেসিভলি। এটাকে বলা হয় সাকসেসিভ রিলিজ বা সাকসেসিভ আয়োনাইজেশন। সাকসেসিভ আয়োনাইজেশন মানে পরপর আয়োনাইজ হচ্ছে। প্রথম আয়োনাইজেশনটাকে যেটা বলা হচ্ছে সেটাকে বলছে IE1, মানে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। তারপর সেকেন্ড যদি ওখান থেকে আবার একটা ইলেকট্রন বেরোয়, তাহলে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, তাহলে A প্লাস থেকে A2 প্লাস হবে। আবার থার্ড আবার একটা ইলেকট্রন বেরোলে সেটা A2 প্লাস থেকে A3 প্লাস হবে। তো এইভাবে চলতে থাকবে। তো তাদের প্রত্যেকটার যে সাপ্লাইড এনার্জি সেটা একে অপরের থেকে আলাদা হবে। তাই জন্য আমরা IE1, IE2, IE3 এইভাবে আমরা লিখলাম। তাহলে নিচে লেখো when more than one electrons are removed, when more than one electrons are removed, when more than one electrons are removed, the ionization potential বা ionization energy, when more than one electrons are removed, the ionization potential or ionization energy is designated as IE1, IE2, IE1, IE2, IE3, etc. IE1, IE2, IE3, etc. Full stop. The energy order of different IE values are, the energy order of different IE values are the energy order of different IE values are কি হবে বলো তো? এনার্জি অর্ডার যে IE1, IE2, IE3 এরা বলছে আলাদা একে অপরের থেকে। তো কীরকম ভাবে আলাদা? এদের অর্ডার, এনার্জি অর্ডার যদি বলি, তাহলে সেই অর্ডারটা কীরকম হতে পারে বলতে পারবে কেউ? স্যার বাড়বে তো, মানে IE1 এর থেকে IE2 বড় হবে না ছোট হবে? বড় হবে। এইভাবে বাড়বে ডট ডট ডট। বলছে অর্ডারটা এইরকম হবে। বলছে সবসময় সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ করে। সাকসেসিভলি আস্তে আস্তে তুমি যত আয়োনাইজ করবে, তার আয়োনাইজেশন এনার্জিটা আস্তে আস্তে ইনক্রিজ করবে। আচ্ছা, এবার তাহলে কি লিখলে? তা এনার্জি অর্ডার অফ ডিফারেন্ট IE ভ্যালুজ আর বলে এটা লেখো, IE1 লেস দ্যান IE2 লেস দ্যান IE3 ডট ডট ডট। লিখেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাকে বলতে হবে যে কেন, মানে IE1 এর থেকে IE2 কেন বড়, IE2 থেকে IE3 কেন বড়, IE3 থেকে IE4 কেন বড়, এইভাবে কেন বাড়ছে? কমছে না কেন বা একই থাকছে না কেন? বাড়ছে কেন? এটা কি লজিক দিয়ে ব্যাখ্যা করা যায়? স্যার ইলেকট্রনগুলো কমছে। বলো। ইলেকট্রনগুলো যত ভিতর মানে ইনার শেলগুলোর হয়, মানে নিউক্লিয়াসে অ্যাট্রাকশন তো তার উপর বাড়ে, আর সেগুলোকে রিমুভ করতে বেশি শক্তি লাগে। হ্যাঁ, মানে আমরা জেড এফেক্টিভ দিয়ে ব্যাখ্যা করতে পারি এটাকে। জেড এফেক্টিভ মানে হচ্ছে আমরা জানি কি জেড মাইনাস সিগমা। জেড কিসের সঙ্গে রিলেটেড? প্রোটনের সঙ্গে। আর সিগমা কিসের সঙ্গে রিলেটেড? ইলেকট্রনের সঙ্গে। ইলেকট্রন যত বাড়বে সিগমা তত বাড়বে, মানে ইন্টার ইলেকট্রনিক রিপালশন বাড়বে বলে সিগমাটা বাড়বে।
আর প্রোটন যত বাড়বে তার মানে অ্যাকচুয়ালি জেড বাড়ছে, তাই তো? এবার তোমার এখানে সাকসেসিভ যে আয়োনাইজেশন হচ্ছে তাতে কি কি ঘটছে অ্যাকচুয়ালি? দেখো ইলেকট্রন কমে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, ইলেকট্রন কমে গেল। তো ইলেকট্রন কমে গেল মানেটা কি? সিগমা কমে গেল না? ইলেকট্রন কমে গেল মানে সিগমা কমে গেল, আর সিগমা কমে গেল মানে জেড এফেক্টিভ, জেড তো একই থাকছে, জেড তো আর পাল্টে যাচ্ছে না, সব তো এ অ্যাটমই আছে। তো জেড এফেক্টিভ কি হবে? ইনক্রিজ করবে, তাই না? তো ইলেকট্রন যত কমবে, এই যে এখানে একটা ইলেকট্রন কমে গেল, এ প্লাস থেকে এ টু প্লাসে আবার একটা ইলেকট্রন কমে গেল, তো যত ইলেকট্রন কমবে সিগমা কমে যাবে। সিগমা কমে গেলে কি হবে? সিগমা যদি ডিক্রিজ করে তাহলে জেড এফেক্টিভ ইনক্রিজ করবে। তো জেড এফেক্টিভ ইনক্রিজ করছে, জেড এফেক্টিভ যত ইনক্রিজ করবে তার মানে অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড আউটার ইলেকট্রন ইনক্রিজ করবে। তাহলে অ্যাট্রাকশন যদি আউটার ইলেকট্রনের প্রতি ইনক্রিজ করে তাহলে সেই ইলেকট্রনটাকে বার করতে আগের থেকে বেশি এনার্জি লাগবে। তো প্রথমে যে এনার্জিটা লেগেছিল এ থেকে ইলেকট্রনটা বার করতে গিয়ে এ প্লাস থেকে ইলেকট্রনটা বার করতে বেশি এনার্জি লাগবে। আবার এ টু প্লাস যেই হয়ে গেল, আরও ইলেকট্রন কমে গেল, তাহলে আরও ইলেকট্রন বার করতে তারপরে আরও এনার্জি বেশি লাগবে। তো তারপর পরপর যত তুমি যাবে আয়োনাইজেশন এনার্জি বেশি লাগবে, কারণ ইলেকট্রন আয়োনাইজেশন প্রসেসটা টাফ হতে থাকবে আস্তে আস্তে, কারণ জেড এফেক্টিভটা বাড়ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। প্যারা চেঞ্জ করে লেখো, লেখো সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজেস। কারণ কি? এক কথা যদি বলা হয়, সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ কেন করে? কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে। ক্লিয়ার? তো দি সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজেস due to increasing effective nuclear charge, due to increasing effective nuclear charge, effective nuclear charge due to increasing effective nuclear charge। হয়েছে? যদি বলা হয় আয়োনাইজেশন এনার্জির ইউনিট কি হবে, তাহলে ইউনিট কি হবে? এটা এনার্জির ইউনিট। জুল। জুল। কিলো ক্যালোরি পার মোল হতে পারে, কিলো জুল পার মোল হতে পারে, ইলেকট্রন ভোল্ট হতে পারে, এটসেট্রা। মানে এরকম ইউনিট হতে পারে, যেমন 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 23.06 কিলো ক্যালোরি। এগুলো হচ্ছে ইউনিট এবং তার কনভার্সন। ঠিক আছে? এইবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জিগুলো কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, মানে কি চেঞ্জ হলে আয়োনাইজেশন এনার্জির কীরকম পরিবর্তন হয়, সাইজ, নিউক্লিয়ার চার্জ, এগুলো চেঞ্জ হলে কি কি পরিবর্তন হয়, মানে ফ্যাক্টরসগুলো কি কি সেগুলো আমরা ডিসকাস করব। ফ্যাক্টরস governing the ionization energies and explanation of periodic trends. Periodic trends.
এক নম্বর। আচ্ছা, প্রথমেই আমরা যেটা ডিসকাস করব সাইজ অফ অ্যাটম। আচ্ছা, সাইজ অফ অ্যাটমের উপরে কিভাবে আয়োনাইজেশন এনার্জিটা ডিপেন্ড করে? সাইজ বাড়লে বা সাইজ কমলে কি হবে, কে বলতে পারবে? সাইজ ছোট হলে আরো মানটা বেশি হবে, কারণ অ্যাট্রাকশনটা বেশি থাকবে, তার জন্য বেশি এনার্জি দিয়ে বার করতে হবে। তাহলে আয়োনাইজেশন এনার্জি কি হবে? বেশি হবে। বেশি হবে। তো সাইজ যত ডিক্রিজ করবে, আমরা জানি জেড এফেক্টিভ কি হয় বা অ্যাট্রাকশন কি হয়, ইনক্রিজ করে। তাহলে জেড এফেক্টিভ যত ইনক্রিজ করবে, তাহলে নিউক্লিয়াস আউটার ইলেকট্রন অ্যাট্রাকশন সেটা ইনক্রিজ করবে, ফলে আয়োনাইজেশন এনার্জিটা ইনক্রিজ করবে। তাহলে সাইজের সঙ্গে আয়োনাইজেশন এনার্জিটা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন, বা উল্টো করে যদি বলি তাহলে সাইজ যত বাড়বে জেড এফেক্টিভ তত কমবে, আয়োনাইজেশন এনার্জি তত কম লাগবে। তাহলে সাইজের উপর এভাবে ডিপেন্ডেন্ট। তাহলে লেখো লেখো গ্রেটার দি সাইজ অফ অ্যান অ্যাটম, greater the size of an atom, greater the size of an atom, lesser will be the force of attraction, lesser will be the force of attraction between the nucleus and outer electrons, between the nucleus and the outer electrons, full stop. Thus less energy is required, to remove these electrons, less energy is required to remove this electron, full stop. So ionization energy will be less, ionization energy will be less, হয়েছে? দু নম্বর হচ্ছে magnitude of nuclear charge. magnitude of nuclear charge কি বলবে? নিউক্লিয়ার চার্জ মানে, magnitude of nuclear charge মানে z। এই নিউক্লিয়ার চার্জ z এর সঙ্গে কি করে রিলেটেড? z means atomic number। কি হবে বলো? জেড বাড়লে আয়নাইজেশন এনার্জিটা বাড়বে। জেড বাড়লে জেড এফেক্টিভ কি হবে? বাড়বে। তাহলে আয়নাইজেশন এনার্জি বাড়বে। জেড বাড়লে জেড এফেক্টিভ বাড়বে কেন? কারণ হচ্ছে জেড এফেক্টিভ ইজ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা। তো জেড যদি বাড়ে তাহলে জেড এফেক্টিভ বাড়বে, জেডের সঙ্গে জেড এফেক্টিভ প্রপোর্শনাল রিলেশন। জেড যদি বাড়ে তাহলে জেড এফেক্টিভ বাড়বে, তাহলে আয়নাইজেশন এনার্জিটা বাড়বে। বা আরও যদি ভেঙে বলি, জেড যদি বাড়ে তাহলে জেড এফেক্টিভ বাড়বে, তার মানে হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াস অ্যাট্রাকশান সেটা বাড়বে, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশান বাড়বে, ফলে ইলেকট্রন বার করতে বেশি এনার্জি দিতে হবে, তাহলে আয়নাইজেশন এনার্জিটা বাড়বে। ক্লিয়ার? সব একই রকমই আর কি। লেখো গ্রেটার দি ম্যাগনিটিউড অফ নিউক্লিয়ার চার্জ, greater the magnitude of nuclear charge, greater the magnitude of nuclear charge, greater will be the force of attraction, greater will be the force of attraction, greater will be the force of attraction between the nucleus, force of attraction between the nucleus
and the outermost electrons. Nucleus and the outermost electrons. Full stop. Thus greater energy is required. Thus greater energy is required to remove the valence electrons. Greater energy is required to remove the valence electrons. Full stop. So ionization energy will be large. Ionization energy will be large. Okay. থার্ড ফ্যাক্টর হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট যত বাড়বে, স্ক্রিনিং এফেক্ট যত বাড়বে তত সিগমা কি হবে? ইনক্রিজ করবে। আর সিগমা যত ইনক্রিজ করে, আমরা আগেরটাও দেখেছি, সিগমা যত বাড়বে জেড এফেক্টিভ তত কমবে, তাই না? তাহলে সিগমা যত বাড়বে জেড এফেক্টিভ তত কমবে, আর জেড এফেক্টিভ যত কমবে নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন কমে যাবে, তাহলে আয়োনাইজেশন এনার্জি কমে যাবে। লেখো, greater the screening effect, greater the screening effect, lesser will be the force of attraction, lesser will be the force of attraction, lesser will be the force of attraction between nucleus and the outermost electrons, between nucleus and the outermost electrons. Full stop. Thus less energy is required, thus less energy is required, thus less energy is required to remove these electrons, outermost electrons, thus less energy is required to remove these THESC, these electrons. Full stop. So ionization energy will be less. So ionization energy will be less. Ionization energy will be less. ঠিক আছে, দেখতে পারেছ? আচ্ছা, এরপরে 4 নম্বর এবং 5 নম্বর যে পয়েন্ট দুটো হবে সে দুটো খুবই মারাত্মক, মানে এখান থেকে এই পয়েন্টের উপর ভিত্তি করেই বেশ প্রচুর কোশ্চেন টোশ্চেন আসে টাসে। তো 4 নম্বর পয়েন্টে আমরা যেটা আলোচনা করবো দ্যাট ইজ পেনিট্রেশন অফ সাবশেল। পেনিট্রেশন অফ সাবশেল। আচ্ছা, পেনিট্রেশন অফ সাবশেল, দেখো পেনিট্রেট করা মানে হচ্ছে ভেদ করা, ঠিক আছে? কোনো একটা ভিড় মনে করো, সেই ভিড়ের মধ্যে কে বেশি ভেদ করতে পারে? কোনো একটা মানুষের ক্ষেত্রেই বলো, একদল মানুষের ভিড়, যেমন ওই আমরা বলছিলাম একটা সিঙ্গার গান করছে, তার চারিদিকে প্রচুর পরিমাণে ভিড় হয়ে রয়েছে, এবার যে পিছনে আছে সে চাইছে কি করে আমি সিঙ্গারের কাছে যাব, মানে সেন্টারে যাব, তাহলে তাকে ভিড় ঠেলে এগোতে হবে। এবার এই ভিড় ঠেলে যে এগোতে হবে, ভিড়টা কি করছে? ভিড়টা কি করছে? ওই পিছনে যে ইলেকট্রনটা আছে বা লোকটা আছে তাকে বাধা দিচ্ছে বা শিল্ড করছে, কিন্তু পিছনের এই লোকটা কি চাইছে? সে ভেদ করতে, মানে পেনিট্রেট করতে চাইছে। এবার দুটো কম্প্যারিজন, যদি ভিড়ের শিল্ডিং পাওয়ার খুব বেশি হয় তাহলে ও ভেদ করতে পারবে না, মানে তাকে প্রচুর পরিমাণে বাধা দেবে। কিন্তু দেখা যায় যদি ভিড়ের যে শিল্ডিং পাওয়ার তার থেকে এর পেনিট্রেট বা এর শক্তি খুব বেশি, মানে এ ভেদ করতে পারে, খুব শক্তিশালী, স্ট্রঙ্গার, তাহলে সে কী করবে? সে ভেদ করে চলে যেতে পারবে, সে বাধা সত্ত্বেও ভেদ করে চলে যেতে পারবে।
তাহলে দুটো কাউন্টার ফোর্স, একটা হচ্ছে বাধা দিচ্ছে একটা দল, সামনে যারা আছে তারা ভিড়, তোমাকে ঢুকতে দিচ্ছে না, নিউক্লিয়াসের কাছে যেতে দিচ্ছে না ইলেকট্রনকে, তারা হচ্ছে তোমাকে শিল্ড করছে। এই শিল্ডিং এফেক্টটা যত বেশি হবে তোমাকে তত বাধা দেবে। আর আরেকটা দিকে তুমি কী করছো, ওই ভিড়টাকে অতিক্রম করে ভিতরে ঢুকতে চাইছো। তাহলে ভিড়টাকে অতিক্রম করে যে ভিতরে ঢুকতে চাইছো তার জন্য কী চাই, তোমার শক্তিশালী হতে হবে। তুমি যত শক্তিশালী হবে তত তুমি ভিতরের ভিড়ে ঢুকে যেতে পারবে, তার মানে তোমার পেনিট্রেটিং পাওয়ারটা বলা হবে সেক্ষেত্রে বেশি। তো পেনিট্রেটিং পাওয়ার মানে ভেদন ক্ষমতা, তুমি কত সহজে ভেদ করতে পারছো, সেটা আমাদের অরবিটালের ক্ষেত্রে আমরা জিনিসটাকে এইভাবে দেখি যে পেনিট্রেটিং পাওয়ার, যে ভেদ করার ক্ষমতা, সেটা হচ্ছে পেনিট্রেটিং পাওয়ার, সেটা হচ্ছে এনএস অরবিটালের সবচেয়ে বেশি, গ্রেটার দ্যান এনপি অরবিটালের, গ্রেটার দ্যান এনডি অরবিটালের, গ্রেটার দ্যান এনএফ অরবিটালের। ক্লিয়ার? তো কোনো একটা ইলেকট্রন, মনে করো ধরো এই একটা নিউক্লিয়াস আছে, এবার এইগুলো তার শেল, যদি ধরো এটা মনে করো এনএস, এটা এনপি, এটা এনডি, এটা এনএফ, তো ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি কার? বলছে এনএস। তো এনএস যেহেতু ভেদন ক্ষমতা বেশি, মানে এ সহজে এগিয়ে যেতে পারবে, অনেকটা এগিয়ে যেতে পারবে। এনপির ভেদন ক্ষমতা কম, তাহলে ও ভিড় ঠেলে অতটা এগোতে পারে না। এনডির অনেক কম, তাহলে ভিড় ঠেলে ওরা আরও এগোতে পারে না। আর এনএফ অলমোস্ট জিরো, মানে এনএসের ভেদন ক্ষমতা একদমই কম, বা পেনিট্রেটিং পাওয়ার একদমই কম। তাহলে এবার বোঝো, যার ভেদন ক্ষমতা বেশি সে কি করছে না, নিউক্লিয়াসের কাছে চলে যেতে পারছে। তাহলে নিউক্লিয়াসের কাছে যদি চলে যায়, সবচেয়ে বেশি কে যাবে বলো? সবচেয়ে বেশি কে নিউক্লিয়াসের কাছে চলে যেতে পারবে? এনএস। তাহলে আমরা জানি যত কাছে যাবে তত অ্যাকর্ডিং টু কুলম্বস ল ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বাড়ে, তার মানে সেটাকে থেকে জেড এফেক্টিভ কি বলতে পারি? বাড়বে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন বা জেড এফেক্টিভ যদি বেড়ে যায়, তাহলে সেখান থেকে ইলেকট্রন বার করাটা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। তাহলে আমার আয়নের এনার্জি কি লাগবে? বেশি লাগবে। তাহলে ইলেকট্রন কোন অরবিটালে, ধরো এই অরবিটালে আছে, এই অরবিটালে আছে, এই অরবিটালে আছে, এই অরবিটালে আছে, কোন অরবিটালে থাকলে এনার্জি আমাকে বেশি সাপ্লাই করতে হবে আয়নাইজেশনের জন্য? এনএসএ। তাহলে ধরো মনে করো একটা কনফিগারেশন কারোর, মনে করো 3s1, হ্যাঁ, আর আরেকজন কোন একটা এলিমেন্ট, ধরো 3s1, তো 3s1 মানে অ্যাকচুয়ালি সোডিয়াম, আর আরেকজনের ধরো মনে করো 3p1, 3p1 কার? অ্যালুমিনিয়াম। তো এদের দুজনের আয়নাইজেশন এনার্জি কার বেশি হবে? কার বেশি হবে? সোডিয়াম। তাহলে আমরা এখান থেকে এটাকে জাজ করতে পারি যে যখন আদার্স ফ্যাক্টরস আর নীল, তাহলে না, এখানে এইভাবে আমরা এক্সপ্লেন করবো না, সরি, এটা 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 একদম রং এক্সাম্পল হলো, এটা অন্য ফ্যাক্টর আছে। হ্যাঁ না, এটা দেবো না, এটা আদার ফ্যাক্টর আছে। আমি অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো মনে করো 3s2 আর 3p2, মানে আগেরটা এক্সাম্পলটা না, মানে একটু আলাদা ফ্যাক্টর আছে, ওখানে হাফ ফিল্ড ফুল ফিল্ডের একটু গল্প আছে। আচ্ছা, 3s2 আর 3p2, এক্ষেত্রে সবসময় 3s2টা বেশি হবে, এটা বলতে পারো। কারণ এখানে 3s2 আর 3p2-র মধ্যে অরবিটালের পার্থক্য, ইলেকট্রন কিন্তু সেম। তো যখন আদার্স ফ্যাক্টর সব কিছু নেই, শুধুমাত্র এর উপর ডিপেন্ড করছে, তখন এরকম দেখবো পেনিট্রেটিং পাওয়ার দিয়ে আমরা ব্যাখ্যা করবো। আমরা কোশ্চেনে অ্যান্সার করবো যখন, তখন ক্লিয়ার হবে ব্যাপারটা। এই পর্যন্ত ব্যাপারটা আমরা রাখছি। সেটা হচ্ছে যে দুটো অরবিটাল যখন কম্পেয়ারে চলে আসবে, এনএস ভার্সেস এনপি বা এনডি, তখন সবসময় ইলেকট্রন বের করা কঠিন হবে এনএস থেকে কম্প্যারিজন টু এনপি
অ্যান্ড এগেইন এনডি অ্যান্ড এনএফ। এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ স্যার। লেখো Yes. the order of increase, the order of increase, the order of increase in energy, order of increase in energy of different subshell, of different subshell is NP, is NS less than NP less than ND less than NF. Energy of different subcells is NS less than NP less than ND less than NF. Okay? Full stop. Thus order of penetration of different subcell, order of penetration of different subcells is S greater than P greater than D greater than F, বা এর হলো NS greater than NP greater than NP greater than ND greater than NF। হয়েছে? ফুল স্টপ। S subshell is more penetrated, S subshell is more penetrated toward nucleus than P subshell, full stop. Thus greater energy will be required, to remove an electron, from S subshell than P subshell, S subshell than P subshell, full stop. Greater energy will be required to remove an electron from S subshell than P subshell, full stop. Similarly, it can be explained that lesser energy is required to remove an electron from F subshell than in case of D subshell. Remove an electron from F subshell than in case of D subshell. হচ্ছে? হ্যাঁ স্যার। আমাদের 5 নম্বর এবং লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে রিলেটিভ স্টেবিলিটি, ভীষণ ইম্পর্টেন্ট। রিলেটিভ স্টেবিলিটি, এই লাস্টের দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তাহলে রিলেটিভ স্টেবিলিটি, আচ্ছা রিলেটিভ স্টেবিলিটিতে আমরা দেখব হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডের গল্প। যদি দেখা যায় এরকম কেস যে কোনো একটা কনফিগারেশন, ধরো এখানে এম আছে, এম থেকে এম প্লাস হচ্ছে, যদি দেখা যায় যে এমটা কোনো কারণে তার কনফিগারেশনটা ফুলফিল্ড অর হাফ ফিল্ড আছে, তাহলে যখনই একটা ইলেকট্রন তুমি বার করে দেবে সেখান থেকে, তাহলে তার কনফিগারেশনটা কি আর হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থাকবে?
না। তাহলে সেটাকে বলা হয় ব্রেকডাউন অফ হাফ ফিল্ড অর ফুলফিল কনফিগারেশন। হাফ ফিল্ড অর ফুলফিল কনফিগারেশন, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমার যে আয়োনাইজেশন এনার্জিটা লাগবে, সেই আয়োনাইজেশন এনার্জিটা কেমন লাগবে, লো নাকি হাই? কি মনে হয়? লো, হাই স্যার, হাই হাই। তাহলে এখান থেকে ইলেকট্রন বার করাটা খুব টাফ, তো বের হতে চাইবে না তো। তাহলে এখানে যেহেতু ও স্টেবল কনফিগারেশনে রয়েছে, হাফ ফিল্ড বা ফুল ফিল্ড, মানে এটা হচ্ছে একটা ভেরি স্টেবল কন্ডিশন, তাহলে সেখান থেকে একটা ইলেকট্রন বার করা মানে ব্রেকডাউন অফ স্টেবল কনফিগারেশন হয়ে যাচ্ছে। তার মানে এটা একটা ভীষণ আনফেভারেবল প্রসেস। তাই জন্য এখানে আয়োনাইজেশন এনার্জিটা ভেরি হাই, ঠিক কি না? আর ঠিক উল্টো সিচুয়েশন যদি হয়, মানে তোমার এম থেকে এম প্লাস হচ্ছে, এখানে একটা ইলেকট্রন বাইর করছো, কিন্তু এখানে তোমার কি আছে, ইলেকট্রন বার করার পরে সেখানে কোথাও ফুল ফিল্ড অর হাফ ফিল্ড হচ্ছে। তাহলে এদিকটা এক্ষেত্রে কি হচ্ছে, প্রোডাক্ট সাইড যেটা আছে সেটা কি স্টেবল। তার মানে ইলেকট্রন রিলিজ করলে তবে সে একটা স্টেবল কনফিগারেশন করবে। তাহলে এখানে ইলেকট্রন রিলিজ করাটা সহজ না কঠিন? সহজ, ভীষণ সহজ। তার মানে ও চাইবে ইলেকট্রনটা রিলিজ করতে, কারণ ইলেকট্রনটা রিলিজ করলে তবে একটা স্টেবল কনফিগারেশন পাচ্ছে। তো এর একটা ইলেকট্রন রিলিজ করার টেন্ডেন্সি থাকবে। তাহলে এখানে আয়োনাইজেশন এনার্জিটা কি হবে? লো। লো আই হবে। তাহলে এইটা হচ্ছে রিলেটিভ স্টেবিলিটি, যে তোমার রিঅ্যাক্ট্যান্ট সাইড স্টেবল নাকি প্রোডাক্ট সাইড স্টেবল। যদি রিঅ্যাক্ট্যান্ট সাইড স্টেবল হয় তাহলে ইলেকট্রন ছাড়তে চাইবে না, আর যদি প্রোডাক্ট সাইড স্টেবল হয় তাহলে ইলেকট্রন ছেড়ে সে প্রোডাক্টটা তৈরি করবে, তাহলে আয়োনাইজেশন এনার্জি লো লাগবে। তো এইটা হচ্ছে রিলেটিভ স্টেবিলিটির মানে ফ্যাক্টর, যেটা দিয়ে আমরা আয়োনাইজেশন এনার্জি কার ক্ষেত্রে বেশি লাগবে আর কার ক্ষেত্রে কম লাগবে সেটা কম্পেয়ার করতে পারি। এই জিনিসটা লিখে নাও, লিখেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার লেখো, নিচে লেখো, রিলেটিভ স্টেবিলিটিজ অফ the starting and end product, species, starting and end product species from the standpoint of half filled and full filled character, are involved. Okay. Sir, half filled and full filled character are involved. হয়েছে? আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে একদম থিওরিটিক্যাল কোশ্চেন, সেটা হচ্ছে ডিফাইন আয়োনাইজেশন পোটেনশিয়াল, discuss the factors controlling the ionization potential, values of elements.
ঠিক আছে? তাহলে বলছে ডেফিনিশন অফ আয়নাইজেশন পোটেনশিয়াল, প্রথমে লিখেছি বলে ইকুয়েশন দিয়ে দেবে, তারপর ডিসকাস দি ফ্যাক্টরস, মানে এই যে 5টা ফ্যাক্টরস আমরা লিখলাম, এই 5টা ফ্যাক্টরস লিখতে বলছে। তাহলে পুরোটাই তোমাকে এক্সপ্লেন করতে বলছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। পারা যাবে তো? হ্যাঁ স্যার। এবার হচ্ছে আমরা ডিসকাস করব আয়োনাইজেশন পোটেনশিয়ালের পিরিয়ডিক ট্রেন্ডস। পিরিয়ডিক ট্রেন্ডস মানে হচ্ছে আমরা পিরিয়ডিক্যালি যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই বা উপর থেকে নিচে যাই তাহলে কি পরিবর্তন হবে। ওকে, বলো, যদি বাম দিক থেকে ডান দিকে যায় আয়োনাইজেশন এনার্জিটা কি হবে? যে কোনো বাড়বে। হ্যাঁ, কেন? যদি আমি ভেঙে বলি তাহলে কি হবে? কেন বাড়বে? জেড বাড়তে থাকবে। হ্যাঁ, জেড তো বাড়তে থাকবে, মানে আমি সাইজ, তুমি সাইজ দিয়ে বলো, সাইজ কি হবে? আমরা যেটা ডিসকাস করে ফেলেছি অলরেডি সেটা সাইজ ছোট হবে স্যার। সাইজ ছোট হবে। জেড এফেক্টিভ বাড়বে, তাই আয়নাইজেশন এনার্জিও বাড়বে। এনার্জিটা ইনক্রিজ করবে। সিমিলারলি উপর থেকে নিচে যদি যাই তাহলে সাইজ ইনক্রিজ করে, তাই না? তাহলে জেড এফেক্টিভ ডিক্রিজ করবে, আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ করবে। এটা হচ্ছে পিরিয়ডিক ট্রেন্ডস। হয়েছে? লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে লেখো, লেখো the ionization energy values gradually increases along the period, and reaches a maxima. Ionization energy values gradually increases along a period and reaches a maxima with the noble gas atom. সবচেয়ে বেশি হবে নোবেল গ্যাসে গিয়ে, বাড়তে বাড়তে বাম দিক থেকে ডান দিকে যেতে যেতে আস্তে আস্তে নোবেল গ্যাসে গিয়ে সবচেয়ে বেশি হবে, সেটাই বলছে রিচেস এ ম্যাক্সিমা with the noble gas atom, full stop. After each noble gas element there is a sharp fall তীক্ষ্ণ একটা ডিক্রিজ, মানে হঠাৎ করে একটা নেমে যাবে আর কি, শার্প ফল of ionization energy, full stop. The same sequence is then repeated, মানে একই প্রত্যেকটা পিরিয়ডের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। The same sequence is then repeated. Full stop. Para change. Similarly, the ionization energy of the element
occurring in a group gradually decreases as we pass down the group, as we pass down the group, as we pass down the group. হচ্ছে লিখেছ? as we pass down the group. সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে যে বাম দিক থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে আয়নাইজেশন এনার্জিটা বাড়ে, কোথায় গিয়ে শেষ হয়? নোবেল গ্যাসে গিয়ে। ঠিক আছে? আচ্ছা, এইবার এটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সপ্লানেশন। এবার আমি ইন রিয়ালিটিটা দেখি। রিয়ালিটি দেখতে গেলে আমাকে একটা গ্রাফ ড্র করতে হবে। গ্রাফ ড্র করতে হবে। এদিকটা আমি লিখছি আইই ইন কিলোজুল পার মোল, আর এদিকটা লিখছি অ্যাটমিক নাম্বার। আচ্ছা দেখো, যেটা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন টু হিলিয়াম বাড়লো, হিলিয়াম থেকে আবার নোবেল গ্যাস শেষ হয়ে গেল, আবার লিথিয়ামে যখন এলো তখন আবার ফল করলো। লিথিয়াম থেকে এই গ্রুপ শুরু হচ্ছে। কোন গ্রুপ এটা? এই কোন পিরিয়ড এটা? লিথিয়াম থেকে শুরু করলে লিথিয়াম কোন পিরিয়ড? সেকেন্ড পিরিয়ড। তাহলে সেকেন্ড পিরিয়ডের ফার্স্ট এলিমেন্ট, তাই তো? এবার এখান থেকে শেষ এলিমেন্ট কে? শেষ এলিমেন্ট কে? নিয়ন। ধরো নিয়ন। তাহলে এই লিথিয়াম থেকে নিয়ন এটা এরকম স্ট্রেট লাইনে উঠবে তো, হিসাবে বাড়বে তো আস্তে আস্তে। কিন্তু রিয়ালিটিটা দেখো, রিয়ালিটি কি হয়? রিয়ালিটি এরকম হয়, এই 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 এই। এইটা হচ্ছে রিয়ালিটি। দেখো এই জায়গাটায় যেটা হচ্ছে, এই যে সোজা এখান থেকে এটা থিওরিটিক্যালি এখান থেকে সোজা ওঠার কথা, কিন্তু দেখো বাড়ছে কমছে। কীরকম বাড়ছে কমছে? এই যে পিকে রয়েছে এ হচ্ছে বেরিলিয়াম, এইটা হচ্ছে বোরন, এই মাঝে এই জায়গাটায় হচ্ছে এইটা হচ্ছে কার্বন, এইটা হলো নাইট্রোজেন, এইটা অক্সিজেন, তারপর এখানে ফ্লোরিন, তারপর নিয়ন। বুঝতে পারছো কি বলছি? এই হলো নিয়ন। ওকে, এবার দেখো, এইবারে আবার যখন পরপর আবার চলতে থাকবে, নিয়ন থেকে আবার সোডিয়াম, পরের এলিমেন্ট। সোডিয়াম থেকে আবার এরকম চলতে 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 অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম,
এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, সরি ওটা আর বেশি উঁচুতে উঠে গেল, এটা হলো। এখানে কারা আছে? এই নিচে আছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এখানে হচ্ছে আর্গন, এবার আবার পটাশিয়াম, এইভাবে চলতে চলতে জিঙ্ক, এইভাবে চলতে থাকবে। তাহলে আমাদের মেনলি ফোকাস করতে হবে এই জায়গাটা, সেটা হচ্ছে বেরিলিয়াম থেকে বোরন। এই জায়গাটা খেয়াল করো, নাইট্রোজেন থেকে অক্সিজেন, এটাও খেয়াল করতে হবে যে বেরিলিয়াম থেকে বোরন আয়োনাইজেশন এনার্জিটা বেড়ে যাওয়ার কথা, কিন্তু এখানে আই ফল করছে। আবার নাইট্রোজেন থেকে অক্সিজেন, এখানেও ডান দিকে যাচ্ছি মানে বেড়ে যাওয়ার কথা, কিন্তু আই ফল করছে। অবজারভেশনটা দেখতে পাচ্ছ? এবার বুঝতে পারছো আমাদের নর্মালি ট্রেন্ডের থেকে এটা উল্টো হচ্ছে কিনা? কে বুঝতে পারেনি বলে এই জায়গাটা? সবাই বুঝতে পেরেছো? মানে প্রবলেমটা বুঝতে পারছো? সমাধান তো করবো। হ্যাঁ স্যার। মানে বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এইভাবে পরপর বাড়তে থাকার কথা, কিন্তু আমরা দু জায়গায় দেখতে পাচ্ছি যে বেরিলিয়াম থেকে বোরনে বেড়ে যাওয়ার কথা কিন্তু কমে গেল। আবার নাইট্রোজেন থেকে অক্সিজেন, নাইট্রোজেনের পরে অক্সিজেন অবস্থান করছে, কিন্তু অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেনের থেকে কম। তো এইগুলো একটু এক্সপ্লেন করতে হবে। তাহলে এগুলো হচ্ছে নর্মাল যে ট্রেন্ড, সে তার বাইরে। তাহলে আমরা একটু এক্সপ্লেন করি এটা। তার জন্য আমাদের একটা হেডিং দিতে হবে, ট্রেন্ডস of IE1, that is first IE for elements in period 2. প্রথমে আমরা যেটা ডিসকাস করব, কি আমাদের সমস্যাটা কি এসছে, বেরিলিয়াম ভার্সেস কে, হু, বোরন। 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 এইটা সমস্যা তৈরি হয়েছে। আবার এমনি থিওরিটিক্যালি আমার কোনটা বেশি হওয়ার কথা, বোরন। বোরন বেরিলিয়ামের থেকে বেশি হওয়ার কথা। কেন? কারণ বোরন ডান দিকে অবস্থিত বেরিলিয়ামের থেকে, কিন্তু রেজাল্ট বলছে উল্টো। তো এটাকে আমরা এক্সপ্লেন করব কিভাবে। দেখো, তার জন্য আমাকে কনফিগারেশন লিখতে হবে। কনফিগারেশন হচ্ছে, বোরনের যদি তুমি কনফিগারেশন দেখো, তাহলে বোরনের কনফিগারেশন কি 1s2 2s2 তারপর 2p1। ওকে, আচ্ছা। এবার এখান থেকে যদি একটা ইলেকট্রনকে আমি বার করে দিই, তাহলে দাঁড়াবে হচ্ছে বোরন প্লাস। বোরন প্লাসের কনফিগারেশন কি 1s2 2s2, তাই তো? ওকে, আচ্ছা। এবার ইন কন্ট্রাস্ট আমি দেখছি বেরিলিয়ামের ক্ষেত্রে কি আসে, 1s2 2s2। এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে বেরিলিয়াম প্লাস, তাহলে 1s2 2s1। এবার এই দুটো কনফিগারেশন থেকে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে বোরনের থেকে কেন বেরিলিয়ামের আই বেশি।
বলো। স্যার বেরিলিয়ামে ফুল ফিল্ড কনফিগারেশন আছে, সেখান থেকে তো 2s1 করতে বেশি এনার্জি লাগবে। আর আর ওটাতে নেই, তাই তো? আপনার বোরনের ক্ষেত্রে ইলেকট্রন বেড়ে যাওয়ার পরে ওটা ফুলফিলড কন্ডিশন। আচ্ছা, বেশ। আর আরেকটা বলো। বোরন হচ্ছে স্যার একটা এস সাবশেলের পেনিট্রেটিং পাওয়ার বেশি বলো বলো। পেনিট্রেটিং পাওয়ার বেশি, সেজন্য এস থেকে বের করতে বেশি পরিমাণ লাগবে, আর পি এর তুলনামূলক কম, সেজন্য কম লাগবে। এক্স্যাক্টলি। তাহলে এখানে দেখো ইলেকট্রন রিলিজ করছে 2s থেকে, এখানে রিলিজ করছে 2p থেকে। এটা একটা অ্যাডিশনাল এক্সপ্লানেশন যে 2s থেকে ইলেকট্রন রিলিজ করছে, এটা 2p থেকে ইলেকট্রন রিলিজ করছে। তাহলে আমরা জানি 2s এর পেনিট্রেটিং পাওয়ার 2p থেকে বেশি, তাহলে কোথা থেকে ইলেকট্রন বার করা কঠিন হবে? 2s থেকে, তাই তো? তাহলে এখানে আয়নাইজেশন এনার্জি বেশি লাগবে। তাহলে এখানে দুটো এক্সপ্লানেশন। একটা হচ্ছে এইদিকে প্রোডাক্ট সাইড ইজ ফুলফিল্ড বা ফিল্ড 2s, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্টেবল। এটা একটা গেল। এখানে হচ্ছে রিয়াক্ট্যান্ট হচ্ছে ফিল্ড 2s, তাহলে এদিকটা স্টেবল, এটা একটা। আর অ্যাডিশনালি যেটা এক্সপ্লানেশন সেটা হচ্ছে পেনিট্রেটিং পাওয়ার। পেনিট্রেটিং পাওয়ার (2s greater than 2p), তাহলে আয়োনাইজেশন এনার্জি কোথায় বেশি লাগবে? 2s greater than 2p। তাহলে এখানে 2s থেকে বেরোচ্ছে, এটা 2p থেকে বেরোচ্ছে, তাহলে 2s থেকে বের করাটা একটু টাফ। তাহলে এখানে আয়োনাইজেশন এনার্জি, এই দুটো মিলিয়ে আয়োনাইজেশন এনার্জি কী লাগবে? এটা 1 নম্বর এক্সপ্লানেশন। 2 নম্বর এক্সপ্লানেশন, 2 মিলিয়ে এখানে আয়োনাইজেশন এনার্জিটা অনেক বেড়ে যাবে না? তাই জন্য বেরিলিয়ামের আয়োনাইজেশন এনার্জিটা বেশি অ্যাজ কম্পেয়ার টু বোরন। কার ক্লিয়ার হয়নি বলো? বুঝতে পারো নি কে বলো? তাহলে এটা লেখো, এই পুরো ইকুয়েশন যেভাবে লিখেছি পুরোটা লিখবে। লিখে নিয়েছো? হ্যাঁ। এবার লেখো এক্সপ্লানেশন। আচ্ছা, এক্সপ্লানেশনে আমাদের দুটো পয়েন্ট আসবে। একটা হচ্ছে ওই রিলেটিভ স্টেবিলিটি, আর আরেকটা হচ্ছে পেনিট্রেটিং পাওয়ার। তাহলে প্রথমে আমি 1 নম্বর দিয়ে ওই রিলেটিভ স্টেবিলিটির ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিই। লেখো 1 নম্বর দিয়ে লেখো 2s subshell of beryllium is 2s subshell of beryllium is 2s subshell of beryllium is fulfilled full stop. Fulfilled subshell are more stable. Fulfilled subshell is more stable. Fulfilled subshell is more stable due to high exchange energy. Due to high exchange energy. Due to high exchange energy. Full stop. Thus, more energy is required. Thus, more energy is required to remove the electrons. More energy is required to remove the electron. More energy is required to remove the electron. Full stop. So, the ionization energy of beryllium is higher. So, the ionization energy of beryllium is higher.
লিখেছো? প্যারা চেঞ্জ করে লেখো। On the other hand, in case of boron, after ionization, it gets the fulfilled stable configuration. So ionization energy will be less. Ionization energy will be less. আচ্ছা, লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে 2 নম্বর এক্সপ্লানেশন, যেটা হচ্ছে পেনিট্রেটিং পাওয়ারের উপর দাঁড়িয়ে রয়েছে। পেনিট্রেটিং পাওয়ারের উপর যেটা দাঁড়িয়ে সেটা লেখো। উই নো the order of penetrating power of subshell is Ns greater than Np. Order of penetrating power of subshell Ns greater than Np. Full stop. Higher the penetrating power, higher will be the attractive force of electrons towards nucleus. Force of electrons towards nucleus. So ionization energy will be higher. In case of boron, the electron is removed from 2p orbitals but in case of beryllium it is from 2s it is 2s electron, বা এরকম লেখো, in case of beryllium it is from 2s orbital, So hence IE of boron is less than beryllium. Clear? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে নাইট্রোজেন ভার্সেস কি ছিল বলো? সেখানে আমাদের কার বেশি হওয়ার কথা থিওরিটিক্যালি? অক্সিজেনের বেশি হয়। হ্যাঁ, কিন্তু হয়েছে কি? নাইট্রোজেনের বেশি। হ্যাঁ, হয়েছে নাইট্রোজেন গ্রেটার দ্যান অক্সিজেন। তাহলে এটাকে আমি কি করে এক্সপ্লেন করবো? তাহলে এখানেও আমাকে যে কোনো এক্সপ্লেনেশন করতে গেলে আগে আমাকে কনফিগারেশন লিখতে হবে। তো দেখা যাক, নাইট্রোজেনের যদি কনফিগারেশন লিখি তাহলে n থেকে n প্লাস হচ্ছে n কত?
2s2 2p3, তাই না? এখান থেকে কি তৈরি হচ্ছে? 2s2 2p2। আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন থেকে অক্সিজেন প্লাস, তাহলে অক্সিজেনের কনফিগারেশন কি? 2s2 2p4, সেখান থেকে হচ্ছে 2s2 2p3। এই হচ্ছে কনফিগারেশনের ইয়ে। এখান থেকে আমরা এক্সপ্লানেশন কিভাবে দেব, কোন ফ্যাক্টরটাকে কাজে লাগাবো? হাফ ফিল। হাফ ফিল্ড ফুল ফিল্ড। আচ্ছা, কোনটা কি আছে বলো? হাইড্রোজেনে হাফ ফিল্ড আছে, ওই জন্য ওখান থেকে বেরোতে বেশি শক্তি প্রয়োজন, আর অক্সিজেনে একটা বেরোলে হাফ ফিল্ড হবে, ওই জন্য কম শক্তি প্রয়োজন। বেশ, তাহলে এটা হাফ ফিল্ড আছে রিঅ্যাক্টেন্ট সাইড, তাহলে এটা এদিকটা স্টেবল। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন আমি বার করি, তাহলে এখানে হয়ে যাচ্ছে ব্রেকডাউন অফ স্টেবল কনফিগারেশন। এভাবে লিখে লিখে করবে সমস্ত অ্যান্সার। ব্রেকডাউন অফ স্টেবল কনফিগারেশন। এটাতে কি হচ্ছে? এখানে দেখো প্রোডাক্ট সাইডটা হাফ ফিল্ড, 2s2 2p3, পিতে মোট 6টা ইলেকট্রন ধরে 3টে আছে, তাহলে হাফ ফিল্ড। তাহলে এদিকটা হচ্ছে স্টেবল। তাহলে এখানে হচ্ছে এর ক্ষেত্রে হবে IE হাই, এর ক্ষেত্রে হবে IE লো। ব্যাস, এইরকম একটা ছবি পরীক্ষায় যদি তুমি এঁকে দাও, তাহলেই তোমার স্যার যখন খাতা দেখছে তখন তার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। সুতরাং তোমার লেখার মধ্যে যদি একটু গ্রামাটিক্যালি ভুল থাকে বা ঠিকঠাক এক্সপ্লেন নাও করতে পারো, তাহলেও তুমি নাম্বার ভালো পেয়ে যাবে। এই ছোটো ওই জায়গাগুলোই দেখে, সুতরাং এই রিপ্রেজেন্টেশনটা ঠিকঠাক করে করবে। করার পরে এবার তোমাকে এক্সপ্লেনেশনটা দিতে হবে। তাহলে কি হচ্ছে? এখানে অবশ্যই তোমার ব্রেকডাউন হচ্ছে, তার মানে এখানে ইলেকট্রনটা বার করাটা টাফ, আর এখানে ইলেকট্রনটা বার করা সহজ, কারণ এখানে বের হওয়ার পরে সে একটা স্টেবল কনফিগারেশন পাচ্ছে, তাহলে সহজে সে ইলেকট্রনটা বার করে দেবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে যার ইলেকট্রন বের করা সহজ তার আয়নাইজেশন এনার্জি লো। তাহলে IE-র অর্ডারটা কী দাঁড়াচ্ছে? IE1 সেটা দাঁড়াচ্ছে হচ্ছে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। কারো কোনো ডাউট আছে? হচ্ছে? লেখো দেখো, অ্যাকর্ডিং টু দি কনসেপ্ট অফ, like according to the concept of the exchange energy, according to the concept of exchange energy, according to the concept of exchange energy, the half field level gains, the half field level gains an extra stability, gains an extra stability, extra stability compared to compared to system having, compared to system having the electronic configuration nearer to half field structure বা half field configuration, having the electronic configuration nearer to the half field configuration, nearer to the half field configuration,
half field configuration. Full stop. Thus from the standpoint of exchange energy, এই এক্সচেঞ্জ এনার্জিটা বারবার ব্যবহার করছে, এটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারের শেষের দিকে পড়বো আর কি। Thus from the standpoint of exchange energy, it is evident that for nitrogen the starting species is more stabilized as compared to the product. Full stop. While in case of oxygen, the product species is more stabilized. Than the starting species. Full stop. প্যারা চেঞ্জ করে লেখো, thus in terms of electronic configuration, during the first ionization, oxygen is favored more than nitrogen. স্যার আরেকবার একটু লাইনটা বলুন। Thus in terms of electronic configuration, during the first ionization, oxygen is favored more than nitrogen. Full stop. প্যারা চেঞ্জ করে লেখো, order of fast ionization energy nitrogen greater than oxygen. ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু কোশ্চেন, যে কেন নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা তোমাদের এবার হোমওয়ার্ক থাকবে O+ আর N+, এখান থেকে একটা ইলেকট্রন বার করা হচ্ছে আর এখান থেকে একটা ইলেকট্রন বার করছে, তাহলে O+ থেকে O2+, N+ থেকে N2+। এর ক্ষেত্রে অর্ডারটা দাঁড়াচ্ছে এটা, মানে IE2 কি হয়েছে, IE2টা উল্টে গেল না, IE2 অফ অক্সিজেন গ্রেটার দেন IE2 অফ নাইট্রোজেন, কিন্তু IE1 এর ক্ষেত্রে কি পেলাম, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। এই উল্টো ট্রেন্ডটা IE2 এর ক্ষেত্রে কিরকম ভাবে হচ্ছে ব্যাখ্যা করতে হবে, পারবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ এটা উল্টো কি করে হচ্ছে বলতে হবে, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তো আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। ওকে, থ্যাংক ইউ।